মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দাবানল। একদিকে মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার, অন্যদিকে ইরানের প্রতিরোধের আগুন। কিন্তু আসল বোমাটি ফেটেছে ঢাকার মাটিতে। ঠিক ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ইরান ইরাক যুদ্ধ থামাতে বিশ্বমঞ্চে বীর দর্পে দাঁড়িয়েছিলেন, আজ তার ছেলে তারেক রহমান কি সেই একই পথে হাঁটছেন? সারা বিশ্ব যখন ধ্বংসের অপেক্ষায় ততস্থ, তখন মুসলিম বিশ্বের হয়ে এক গোপন মিশনে নেমেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পর্দার আড়ালে শুরু হতে যাচ্ছে এক দুর্ধর্ষ কূটনীতি। তবে কি বাংলাদেশের হাত ধরেই থামবে এই বিধ্বংসী লড়াই? আজ আমরা ফাঁস করব তারেক রহমানের সেই গোপন মিশনের রোমহর্ষক সব তথ্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজ এমন কিছু তথ্য আপনি জানবেন যা কূটনৈতিক এলাকার চার দেয়ালের বাইরে আসতে দেওয়া হয় না। ইতিহাস যেন বারবার ফিরে আসে। চলুন ফিরে যাই ১৯৮১ সালে। মুসলিম উম্মার দুই স্তম্ভ ইরাক ও ইরান তখন মরণপন্ন যুদ্ধে লিপ্ত। এমন অবস্থায় ওআইসি যখন দিশেহারা, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কেবল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক, ওআইসির পিস কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। তিনি তেহরানে গিয়ে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। এটি ছিল এক অসামান্য কূটনৈতিক বার্তা। জিয়াউর রহমান তার সেই সফরে ইরানকে বুঝিয়েছিলেন যে মুসলিমদের প্রাণ গেলে কেবল শত্রুদেরই লাভ করে। তিনি খোমেনিকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ইরাক সফর করেও তিনি শান্তির বার্তা পৌঁছে দেন। জিয়াউর রহমানের এই অসাধারণ কূটনীতি এক কিংবদন্তি হয়ে আছে। আজ ২০২৬ সালে এসে যখন আবারও ইরান যুদ্ধে লিপ্ত, তেহরানের ওপর যখন মার্কিন আগ্রাসনের ছায়া পড়েছে, তখন সারা বিশ্বের নজর শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের ওপর। ওআইসিও এখন সংকটের মধ্যে রয়েছে, কারণ যুদ্ধ শুধু ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলছে না, যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের তাবেদারি করার অপরাধে ইরান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর ওপর একের পর এক মিসাইল ছুটছে। এতে ক্ষয়ক্ষতি হচ্ছে মুসলমানদেরই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংকট কাটাতে তারা বেছে নিতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, কারণ জিয়াউর রহমানের সেই অসমাপ্ত মিশন সফল করার জন্য তারেক রহমানের চেয়ে যোগ্য কোনো নিরপেক্ষ নেতা এই মুহূর্তে মুসলিম বিশ্বে নেই। নির্ভরযোগ্য সূত্র বলছে, তারেক রহমান বাবার মতোই এই যুদ্ধ থামাতে এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি জানেন এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি সারা বিশ্বের অর্থনীতির জন্য এক মহামারী। তাই তিনি বসে থাকতে পারেন না। ডোনাল্ড ট্রাম্পের এবারের অপারেশন এফ ফিউরি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তারা ভেবেছিলেন তাদের তথাকথিত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ইরানকে এক নিমেষে গুড়িয়ে দেবেন। কিন্তু তাদের প্রযুক্তি এখন দুনিয়ার কাছে হাস্যকর প্রমাণিত হয়েছে। পরাশক্তি হওয়ার অহংকার এখন ধুলোয় মিশে গেছে। ইরানি মিসাইলে একের পর এক ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আর যুদ্ধজাহাজ। পানির নিচে চলে গেছে কয়েক বিলিয়ন ডলারের সম্পদ। সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমেরিকার ক্ষতি হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার। ৬৫০ বেশি সৈনিকের প্রাণও গেছে ইরান দখল করতে এসে। পেন্টাগনের দম্ভ আজ চুরমার। কিন্তু কেন এমন হলো? কারণ ইরান নিজেদের ভাণ্ডার থেকে নতুন নতুন অস্ত্র বের করছে, যা পশ্চিমারা কল্পনাও করতে পারেনি। তার উপর সরাসরি যুদ্ধে না জড়ালেও আড়াল থেকে ইরানকে প্রযুক্তিগত সহায়তা আর যুদ্ধের গোপন তথ্য দিয়ে সাহায্য করছে চীন আর রাশিয়া। তারা বেইজিং আর মস্কো থেকে বসে ওয়াশিংটনকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। আর এই পুরো দাবার বোর্ডে তারেক রহমান হয়ে উঠেছেন এক অজেয় দেয়াল। এর ফলে প্রমাণিত হয়েছে যে কেবল অস্ত্র দিয়ে নয়, বরং কৌশলী কূটনীতি দিয়েও পরাশক্তিকে থামানো সম্ভব। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক জায়গা দখল করে আছে। এর প্রমাণ পাওয়া যায় বাংলাদেশকে পক্ষে পেতে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের চেষ্টা দেখে। 2 দিনের সফরে গত ৩ মার্চ রাতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অসহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাইরে থেকে বলা হচ্ছে পল কাপুরের সফরটি রাজনৈতিক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। কিন্তু ভেতরের তথ্য অনুযায়ী পল কাপুর এসেছেন ইরান যুদ্ধে বাংলাদেশকে নিজেদের পক্ষে রাখতে। ৫ মার্চ সকালে নীল পাঞ্জাবি পরে হাসি মুখে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পল কাপুর। কিন্তু এই সৌজন্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর রাজনৈতিক চাল। যুক্তরাষ্ট্র চায় তারেক রহমানকে তাদের দাবার ঘুঁটি বানাতে। তারা চাচ্ছে বাংলাদেশ যেন ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়। বাণিজ্যের লোভ আর রাজনৈতিক বৈধতার টোপ দিয়ে
ওয়াশিংটন চাইছে তারেক রহমানকে হাতে রাখতে। পল কাপুর যখন বিএনপি এবং জামাতের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন, তখন তার হাসি মুখের আড়ালে ছিল এক প্রচ্ছন্ন হুমকি। তিনি ভেবেছিলেন বাংলাদেশের নেতাদের পকেটে পড়ে ফেলবেন। এটি ছিল একবিংশ শতাব্দীর এক নতুন সাম্রাজ্যবাদ। তারা চেয়েছিল আমাদের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে। কিন্তু পল কাপুর জানতেন না, তিনি যার সাথে দরাদরি করছেন তার ধমনীতে বইছে শহীদ জিয়ার রক্ত। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পল কাপুরকে এক দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই কূটনৈতিক পথে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাধান করতে হবে। ঢাকার এই সাহসী অবস্থান ট্রাম্প প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওআইসির বিশেষ দূত হিসেবে এমন দুঃসাহসী তারেক রহমানই উপযুক্ত ট্রাম্প এবং তেহরানের মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করার। বিশেষ সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমান মুসলিম উম্মার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। মুসলিম উম্মার ওপর কোনো আঘাত তিনি সহ্য করতে পারেন না। তাই পর্দার আড়ালে তিনি এমন এক ছক কষেছেন, যেখানে ইরানের সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং যুক্তরাষ্ট্রের মুখ রক্ষা হবে। যুক্তরাষ্ট্রের কথাও তাকে ভাবতে হচ্ছে, কারণ বাংলাদেশের বিশাল বাণিজ্য রয়েছে দেশটির সাথে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় হাতই যুক্তরাষ্ট্রের। আর এটি সেই দুর্ধর্ষ কূটনীতি যা ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তারেক রহমান প্রমাণ করে দিচ্ছেন, তিনি পিতার মতোই দুর্ধর্ষ কূটনীতিক। তিনি সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিশ্বমঞ্চে এক স্বাধীন নেতা হিসেবে আবির্ভূত হতে প্রস্তুত। অন্যদিকে ইরানও সরাসরি বাংলাদেশের সমর্থন চেয়েছে। পল কাপুর ঢাকায় থাকা অবস্থাতেই গত ৩ মার্চ এক সংবাদ সম্মেলন করেছেন ইরানি রাষ্ট্রবাদ জলিল রহিমি জাহানাবাদী। ইরান যুদ্ধে বাংলাদেশের দেওয়া তথাকথিত নিরপেক্ষ প্রেস রিলিজে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন ইরানি রাষ্ট্রবাদ। ইরানি রাষ্ট্রবাদ বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিবৃতি আমরা দেখেছি। তবে আমরা আশা করি যে বাংলাদেশ যেহেতু ইসলামিক একটা দেশ, মুসলিম একটা দেশ, ওআইসি সহ জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য দেশ, সেই হিসেবে বাংলাদেশ একটি আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে। ইরান কোনো দেশের কাছ থেকে কোনো লজিস্টিক সাপোর্ট চায় না। উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধু চাই যে একটা মুসলিম দেশ আক্রান্ত একটা মুসলিম দেশের প্রতি তাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করুক। বাংলাদেশের জনগণ মুসলিম সেন্টিমেন্ট থেকে ইরানের পক্ষে। দেশের চায়ের কেবিল থেকে সোশ্যাল মিডিয়া সবখানে আজ একটি সুর, ইরানের পাশে দাঁড়াও। মানুষ চায় তারেক রহমান যেন কেবল দর্শক না হয়ে বাবার মতো গর্জে ওঠেন। আমেরিকার নিষেধাজ্ঞার ভয় আছে ঠিকই, কিন্তু বাংলার মানুষ এখন আর কারো দাস নয়। তারা রাজপথে নেমে তাদের দাবি জানাচ্ছে। তারেক রহমান জনগণের এই স্পন্দন বুঝতে পেরেছেন। তিনি জানেন আমেরিকার নিষেধাজ্ঞা আসতে পারে, অর্থনৈতিক চাপ আসতে পারে, কিন্তু তারেক রহমানকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে, কারণ তিনি বাংলার মানুষের ভোটে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন। ইরানি রাষ্ট্রবাদ যখন প্রশ্ন তোলেন, আপনারা কার পক্ষে, তখন সেই প্রশ্নটি সরাসরি তারেক রহমানের হৃদয়ে আঘাত করার কথা। কারণ তিনি জানেন শহীদ জিয়ার রক্ত তার ধমনীতে বইছে। তাই তো কৌশলে তিনি একদিকে যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছেন, অন্যদিকে ওআইসিকে সাথে নিয়ে একটি বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলছেন। এটি কেবল একটি কূটনৈতিক লড়াই নয়, এটি একটি ইমানি লড়াই। ৪৫ বছর আগে জিয়াউর রহমান যা শুরু করেছিলেন, তারেক রহমান কি তা পূর্ণতা দেবেন? ইতিহাস কি তাকে শান্তির নায়ক হিসেবে স্মরণ করবে? বর্তমান ভূ রাজনীতির এই জটিল দাবার ঘটিতে তারেক রহমানের একটি চাল বদলে দিতে পারে সারা বিশ্বের ভাগ্য। ট্রাম্প কি শেষ পর্যন্ত বাংলাদেশের নেতার কাছে নতি স্বীকার করবেন? দর্শক, আপনাদের কি মনে হয়, তারেক রহমান কি পারবেন বাবার মতো মুসলিম বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে? আপনারা যদি বিশ্বাস করেন তারেক রহমানই পারবেন বাবার মতো মুসলিম বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান।